$1.2 মিলিয়ন চাকরি মানে বছরে 10 কোটি টাকা আর মাসে প্রায় 84 লক্ষ টাকা। শুধুমাত্র আপনার কাজ হলো এই লাইট হাউসকে পাহারা দেওয়া। আপনার কি সাহস আছে এই চাকরি করার? আপনাকে প্রেশার দেওয়ার জন্য কোনো বস এখানে থাকবে না। আপনি যখন খুশি ঘুমাবেন, ঘুম থেকে উঠবেন এবং মাছ ধরবেন, খাবেন, ধাবেন, নিশ্চিন্তে ঘুমাবেন। শুধুমাত্র আপনার কাজ হলো এই লাইট হাউসের উপরে থাকা এই বাতিটি সঠিকভাবে কাজ করছে কিনা বা ঠিকমতো জ্বলছে কিনা তা পর্যবেক্ষণ করা। আর এতটুকু কাজের জন্য আপনাকে মাসে 84 লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই চাকরি কেউ করতে চায় না। পৃথিবীর ভয়ঙ্কর চাকরিগুলোর মধ্যে একটি হলো এই জুমন লাইট হাউসকে পাহারা দেওয়া, কারণ এটি সমুদ্রের মাঝপথে এক ভয়ঙ্কর জায়গায় অবস্থিত। সর্বপ্রথম এই চাকরি করার জন্য আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং কিছু শর্তাবলী মানতে হবে। এখানে কাজ করার সময় কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ রাখতে পারবে না। আপনি সম্পূর্ণ একা থাকবেন এবং সবচেয়ে খারাপ বিষয় হলো এখানে সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক ঢেউ দেখা যায়, যে সামুদ্রিক ঢেউ টাওয়ারের 10 মিটার পর্যন্ত উপরে উঠে আসে। যখন তখন আপনার জীবন চলে যেতে পারে। এই ফটোটি একটি রেস্কিউ অপারেশন থেকে তোলা, যেখানে দেখা যায় লাইট হাউসের 3 পাশে পানি ঘিরে রয়েছে। যদি পুরোটাতে পানি থাকতো তাহলে পাহারাদারকে বাঁচানো যেত না। এত কিছুর পরেও আপনার কি সত্যিই সাহস আছে এই চাকরির ফর্ম ফিল আপ করার? তাহলে আসুন এই লাইট হাউস সম্পর্কে আরও গভীরভাবে জেনে নেওয়া যাক। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখনও যারা মহাজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। লাইট হাউসের এই অদ্ভুত আর ভয়ঙ্কর চাকরি দেখে হয়তো আপনি বুঝতে পেরেছেন কেন তারা শুধুমাত্র পাহারা দেওয়ার জন্য এত টাকা দিতে রাজি। কিন্তু আপনার মনে কি একটি বারের জন্যও কি প্রশ্ন আসেনি এই লাইট হাউস কেন তৈরি হয়েছিল? আর কেনই বা গুরুত্বপূর্ণ এই লাইট হাউস জ্বলতেই হবে? কারণ জানতে হলে আমাদের ইতিহাসের পাতায় যেতে হবে। যখন লাইট হাউসের জন্ম হয়, আমরা কথা বলছি প্রাচীন বিশ্বের, যখন দূরবর্তী কোনো জায়গায় যেতে হলে না ছিল কোনো শর্টকাট রাস্তা, না ছিল গাড়ি। দূরবর্তী জায়গার জন্য জলপথ ছিল একমাত্র শর্টকাট উপায়। সেই সময়ের এক ক্যাপ্টেন মার্সিয়াস, ইনি ছিলেন খুব পারদর্শী এক নাবিক, যিনি তার জীবনের খুব ভয়ঙ্কর সাগর পার করেছিলেন। সেই সময় বেশিরভাগ জাহাজ কাঠের তৈরি হতো। ক্যাপ্টেন একদিন এক অন্ধকার সমুদ্র পার করছিলেন। ঠিক তখন তার জাহাজের নিচে পাথরের ধাক্কা লাগে এবং একটি ছোট ছিদ্র হয়ে জাহাজ উল্টে যায়। যথারীতি এই ক্ষতি বিশাল অর্থের ছিল। তাই এই ঘটনার পর ক্যাপ্টেন মার্সিয়াস ভাবতে থাকে এর থেকে বাঁচার উপায় কি থাকতে পারে, যা থেকে বিপদ ঘটার আগেই একটি জাহাজ সতর্ক হতে পারে। তবে এটি ছিল সবেমাত্র একটি সমস্যা। আপনারা হয়তো জানেন সমুদ্র কত বড়, যা প্রশান্ত মহাসাগর সম্পর্কে জানলে অনুমান করা যায়। আপনি যদি 7টি মহাসাগরকে একত্র করে প্রশান্ত মহাসাগরের সাথে পরিমাপ করেন, তাও প্রশান্ত মহাসাগর বড় হবে। এটা তো সামান্য ব্যাপার। আপনি যদি 5টি চাঁদকে একত্র করে পরিমাপ করেন, তাও প্রশান্ত সাগরের আয়তন বেশি হবে। তাহলে অনুমান করতেই পারছেন প্রশান্ত মহাসাগর কত বড়। আগেকার সময় নাবিকরা যখন খোলা সমুদ্রে যাত্রা করত, তাদের কোনো অনুমান থাকতো না পরবর্তী বন্দর কত দূর বা কোন রাস্তা দিয়ে যেতে হবে। নেভিগেশন প্রবলেম সেই সময়ের একটি বিশাল বড় সমস্যা ছিল। জিপিএস বা এরকম কোনো অ্যাডভান্স টেকনোলজি ছিল না যে এই সমস্যাগুলোর সমাধান করতে পারবে। জিপিএসের আবিষ্কার তো কিছুদিন আগেই 1973 সালে আবিষ্কার হয়েছে এবং জনসাধারণের জন্য চালু হয়েছে 1978 সালে। কখনো কখনো আমরা তো গুগল ম্যাপ দেখেও ভুল রাস্তায় চলে গিয়ে থাকি। তাহলে প্রাচীন নাবিকরা কতটাই বা সঠিক পথে চলবে? তারা মূলত সূর্য, চাঁদ, তারা এগুলোর উপর নির্ভর করে অসীম এই সমুদ্র পার করতেন। তাছাড়াও এই নেভিগেশনের কারণে আরও 2 থেকে 3 প্রকার সমস্যার সম্মুখীন হতে হতো, যেমনটা ক্যাপ্টেন অ্যালোমেসের সাথে ঘটেছিল। তিনি যখন তার পুরো মেম্বারদের সাথে প্রশান্ত মহাসাগর পার করছিলেন, হঠাৎ এক রাতে রাশি রাশি মেঘ তার জাহাজের সামনে এসে হাজির হয় এবং আকাশ অন্ধকার হয়ে সমস্ত তারা ঢেকে যায়, যে তারাগুলি দেখে ওনারা দিক নির্দেশ করছিল। সেই সময়ে মহাসাগরে খুব ভয়ঙ্কর তুফান ওঠে এবং ওনারা রাস্তা হারিয়ে ফেলে। পরদিন সকালে ওনারা নিজেদেরকে আবিষ্কার করে সমুদ্রের এক অজানা স্থানে।
গুরুদের কাছে যথেষ্ট খাবার ছিল না। অনাহার এবং তৃষ্ণা গুরুদেরকে শারীরিকভাবে অসুস্থ করে তুলেছিল। এটা হয়তো আপনিও জানেন, সমুদ্রের পানি পান করা যায় না। এটা অনেক বেশি নোনা হয় এবং অধিক পান করলে একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং ওনারা বিশাল জলধারার মধ্যে থাকলেও তৃষ্ণার্ত ছিলেন। অনেক গুরু এই ঘটনায় মৃত্যুবরণ করেন এবং ক্যাপ্টেন শেষমেশ একটি বন্দর খুঁজে পান যেখানে তারা নোঙ্গর করেন। এরপর বিশ্বের ইতিহাসে প্রথমবার লাইট হাউসের জন্মকাল শুরু হয়। ইজিপ্টের ভূমধ্য সাগরের সাথে জড়িত ছিল একটি শহর। 280 খ্রিস্টাব্দ পূর্বাব্দে ওই সময়কার রাজা ছিলেন টলেমি দি সেকেন্ড ফিলাডেলফাস। তখন ওনাদের জীবন জড়িত ছিল বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল। কিন্তু এই বৈদেশিক বাণিজ্যের জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল ওনাদের অবস্থান। আপনি যদি গভীরভাবে এই এলাকার ম্যাপটি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন সমুদ্র থেকে কিনারায় পৌঁছাতে মাঝে মধ্যে ছোট বড় প্রচুর পাথর খণ্ড রয়েছে। রাতের বেলায় যখন কোনো বাণিজ্যিক জাহাজ অতিক্রম করত তারা এই পাথরের বাধাগ্রস্ত হতো বা পাথরের সাথে জাহাজের ধাক্কা লেগে জাহাজ ডুবে যেত এবং সমস্ত পণ্য নষ্ট হয়ে যেত, যা এই সাম্রাজ্যের জন্য বিশাল বড় ক্ষতি ছিল। তাই রাজা টলেমি সামুদ্রিক বাণিজ্য পথকে সুরক্ষিত রাখার জন্য একজন গ্রিক আর্কিটেক্ট এবং সস্টাথ্রস অফ সিনিডেসকে হায়ার করেন। দুজনে মিলে একটি বিশ্ব বৈপ্লবিক পরিকল্পনা করেন, যা একটি আলোর মিনার, যেখানে থেকে আলো এসে একটি জাহাজকে নিরাপদে কিনারায় পৌঁছাতে সাহায্য করবে এবং জাহাজকে পানির নিচে থাকা পাথর এবং আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করবে। তাদের পরিকল্পনার সাথে ইঞ্জিনিয়ার কাজ শুরু করেন, কিন্তু তখনও উনি জানতেন না তিনি যা তৈরি করতে চলেছেন একদিন প্রাচীন বিশ্বের একটি সবচেয়ে বিখ্যাত মার্বেল পাথরের স্থাপনা দি ফ্যারোস অফ আলেকজান্দ্রিয়া পরিচিত হবে। আলেকজান্দ্রিয়ার সাম্রাজ্যের কিনারায় এই ফ্যারোস অফ আলেকজান্দ্রিয়া প্রথমে বন্দরে পরিচিত চিহ্ন তৈরি করা হলেও পরবর্তীকালে এটি লাইট হাউস হিসেবে কাজ করে। লাইট হাউসের মূল ভিত্তি ভূমির আয়তন ছিল 110 বর্গফুট এবং উচ্চতা ছিল 450 ফুট। স্থাপনার মূল দেহের গোটা শরীরে একটি পেঁচানো সিঁড়ি ছিল, যে সিঁড়ি বেয়ে উপরে ওঠা যেত। আলো তৈরি করতে তেল এবং কাঠ ব্যবহার করা হতো। লাইট হাউসের মাথায় বিশাল আগুন জ্বালানো হতো তেল এবং কাঠ ব্যবহার করে, যে লাইট হাউসকে গোটা দুনিয়ার সপ্তম আশ্চর্য বলে জানা যেত। তবে এই আশ্চর্যের পিছনে শুধুমাত্র এর বিশাল আকার তাই নয়, এর নিপুণ কৌশল একে আশ্চর্য করে তোলে। এছাড়াও ষষ্ঠরোজ আগুন ধারা তৈরি আগুনকে দেখানোর জন্য গ্লাস সিস্টেম তৈরি করেছিলেন, যার ফলে একটি জাহাজ কয়েক মাইল দূর থেকেই এই আলো দেখে গতিপথের নির্দেশনা পেতেন। যখনই লাইট হাউস তৈরির কথা সারা বিশ্ব দুনিয়ায় ছড়িয়ে পড়ে তখন দূরবর্তী বাণিজ্যিক ব্যবসায়ীরা একটি শান্তির নিঃশ্বাস নেয়, কারণ এই আলোর নির্দেশনার জন্য জাহাজকে আলেকজান্দ্রিয়ায় আসতে ওই পাথরগুলোর ভয় করতে হতো না। এভাবেই লাইট হাউসের আইডিয়াটা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। যদিও প্রথমে এই লাইট হাউসের ব্যবহার সমুদ্রের মাঝে শুধুমাত্র সাবধানে চলাচল করার জন্যই ব্যবহার করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যিক জাহাজের সংখ্যাও যখন বাড়তে থাকলো তখন সমুদ্রের কাছাকাছি কিংবা যেখানে অনেক বেশি পাথর থাকে সেগুলোর সাথে খুব সহজেই ধাক্কা লাগতে পারে, সেই সব জায়গাতেই বাতিগর্ভা লাইট হাউস তৈরি করা হয়। কি লাইট হাউসের এই ভয়ঙ্কর দিকগুলো জানার পর আপনার বুকের ধুকধুকানি আরও বেড়ে গেছে? হ্যাঁ, আর এই জন্যই কোনো সাধারণ মানুষকে এত টাকা দিলেও ওই নির্জন লাইট হাউসে থাকতে চায় না।